নীলার ঘুম ভাঙল হঠাৎ। রাত তখন গভীর, বাড়িটা একেবারে নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। ঠিক তখনই নীলার কানে এলো হালকা পায়ের শব্দ। খুব ধীরে, খুব সতর্কভাবে কেউ যেন হাঁটছে। নীলা উঠে বসতে চেয়েও উঠল না। তার চোখ আটকে গেল দরজার দিকে। দরজার ফাঁক দিয়ে সে দেখল একটা ছায়া সরে যাচ্ছে। হাঁটার ভঙ্গিটা তার খুব পরিচিত। সে বুঝে গেল ওটা আরিফ, তার স্বামী। নীলার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ আরিফ এই বাড়িতে ঘর জামাই। এই সংসারে তার অবস্থান খুব নাজুক। একটা ভুল মানেই সব শেষ। আরিফ ধীরে ধীরে রিমার ঘরের দিকে এগোল। রিমা নীলার মেজ ভাবি। তার স্বামী সজল কয়েকদিনের জন্য শহরের বাইরে। নীলার মাথার ভেতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরতে লাগল। এত রাতে আরিফ রিমার ঘরে কেন যাচ্ছে? সে নিজের মনকে বোঝাতে চাইল হয়তো ভুল দেখেছে, কিন্তু না, সে পরিষ্কার দেখেছে আরিফ দরজা খুলে ভেতরে ঢুকে গেছে। নীলার গলা শুকিয়ে গেল, বুকের ভেতর ভারী একটা পাথর বসে গেল। সে নিজের ঘরে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল, ঘুমের অভিনয় করল। কিছুক্ষণ পর আরিফ ফিরে এলো। আগের মতো স্বাভাবিকভাবে এসে তার পাশে শুয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। নীলা চোখ বন্ধ রেখেই তার নিঃশ্বাসের শব্দ শুনতে লাগল। স্বাভাবিক, খুব স্বাভাবিক। শুধু নীলার মনটাই আর স্বাভাবিক রইল না। পরদিন নীলা সারাদিন চুপচাপ থাকল, মুখ কালো করে রাখল, কিন্তু একবারও প্রশ্ন করল না। কারণ সে জানে কিছু প্রশ্নের উত্তর শোনার সাহস তার নেই। সন্দেহকে সে বুকের ভেতর আটকে রাখল, কিন্তু সন্দেহ এমন এক জিনিস যা নীরবে মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। দ্বিতীয় রাতে নীলা আর ঘুমালো না। সে জেগে রইল। রাত গভীর হলে আবার একই ঘটনা ঘটল। আরিফ ধীরে উঠে বাইরে গেল। নীলা এবার নিশ্চিত হল। সে কান পেতে রইল। আরিফ আবার গেল রিমার ঘরের দিকে। কিছুক্ষণ পর সেখান থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো। স্পষ্ট না, কিন্তু স্বাভাবিকও না। যেন কারো শরীর খারাপ, যেন কেউ অস্থির। নীলার চোখ ভিজে উঠল। সে চাদর মুঠো করে ধরল। অনেকক্ষণ পর আরিফ ঘর থেকে বের হলো, প্রায় 1 ঘন্টা পরে। এরপর কয়েকদিন অদ্ভুতভাবে আরিফ আর রিমার ঘরে গেল না। নীলার মনে সন্দেহ আরও ঘনীভূত হল। আর ঠিক তখনই বাড়িতে একটা খবর এলো। এমন খবর যেটা শুনে নীলার মাথা ঘুরে গেল। রিমা মা হতে চলেছে। নীলার মনে তখন শুধু একটাই প্রশ্ন, তাহলে রাতের ঘটনাগুলো কি সত্যি অন্য কিছু ছিল? রিমা মা হতে চলেছে খবরটা শোনার পর থেকে নীলার মাথার ভেতর যেন একটা ঝড় বইতে লাগলো। ঘরের কাজ করতে করতে তার হাত কাঁপে, ভাত নামাতে গিয়ে চামচ পড়ে যায়, কথা শুনলেও ঠিক বুঝতে পারে না। সবাই তাকে বলছে, কি হয়েছে তোর? নীলা শুধু বলে, কিছু না। কিন্তু তার ভেতরে কিছু না বলতে কিছুই নেই। ভেতরে শুধু সন্দেহ, অস্থিরতা আর ভয়। কারণ সে জানে সজলদের সংসারে বহুদিন ধরে একটা অদৃশ্য চাপ ছিল। রিমার মন খারাপ থাকত, সজল কথায় কথায় খোঁচা দিত, আর মা বাবাও মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলত। নীলা এসব দেখেছে, কিন্তু কখনো মুখ খোলেনি। এখন এই খবরটা যেন সব হিসেব এলোমেলো করে দিল। নীলা নিজেকে বোঝাতে চাইল এটা হয়তো আল্লাহর রহমত, হয়তো ডাক্তার দেখানো, হয়তো কোনো চিকিৎসা। কিন্তু তার মাথায় সেই রাতগুলো ঘুরে ফিরে আসে। আরিফের নিঃশব্দ হাঁটা, রিমার ঘরের দরজা, ভেতর থেকে আসা অস্পষ্ট অস্বাভাবিক শব্দ, আর 1 ঘন্টা পরে ফিরে আসা। নীলা চেষ্টা করেও নিজের মনকে শান্ত করতে পারল না। সে ঠিক করল এবার আর শুধু কান পেতে থাকবে না, এবার সে দেখবে। কিন্তু দেখাটা সহজ নয়, কারণ এটা একটা বাড়ি যেখানে দেয়ালেরও কান আছে। আরিফ ঘর জামাই, নীলা এই বাড়ির মেয়ে। সামান্য গুঞ্জন উঠলেই ভাইদের চোখ লাল হয়ে যাবে, আর সবার আগে সন্দেহের তীর এসে পড়বে নীলার দিকেই। তুই কেন নজর রাখছিস? তোর মাথায় এসব কেন আসে? সেই অপমান, সেই তির্যক কথা নীলা সহ্য করতে পারবে না। তবু আজ সে থামতে পারবে না, কারণ সন্দেহে বেঁচে থাকা সত্যি জানার চেয়ে বেশি ভয়ঙ্কর। রাত নামল, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল। নীলা নিজের ঘরে আলো নিভিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুমালো না। সে আগে থেকেই সব হিসেব করে রেখেছে। রিমার ঘরের জানলাটা বাইরের বারান্দার দিকে, আর বারান্দার একপাশে একটা পুরনো কাঠের আলনা রাখা। নীলা জানে আলনাটার আড়াল থেকে দাঁড়ালে কারো চোখে পড়বে না, কিন্তু জানলার পর্দার ফাঁক দিয়ে ভেতরের আলো আধারই দেখা যেতে পারে। তবে পুরোটা নয়, শুধু বুঝতে পারা যায় কে কোথায় আছে, কার নড়াচড়া আছে, আর পরিস্থিতি স্বাভাবিক কিনা।
নীলা কাউকে লুকিয়ে দেখার মানুষ নয়, কিন্তু আজ তার বুকের ভেতরের আগুন তাকে বাধ্য করছে। ঘড়ি গড়াতে গড়াতে রাত অনেক হলো। ঠিক তখনই নীলার কানে এলো সেই পরিচিত শব্দ, ধীরে ধীরে পায়ের আওয়াজ। নীলার বুক ধক করে উঠল। সে চোখ বন্ধ করে থাকার অভিনয় করল। আরিফ উঠে গেল, দরজা খুলে বের হলো। নীলা সঙ্গে সঙ্গে উঠল না। সে অপেক্ষা করল কয়েক সেকেন্ড, তারপর নিঃশব্দে শাড়ির আঁচল সামলে বাইরে বেরিয়ে পড়ল। পা ফেলল এমনভাবে যেন মেঝি শব্দ না করে। তার হাত পা ঠান্ডা, গলা শুকিয়ে গেছে। বারান্দায় গিয়ে সে আলনার আড়ালে দাঁড়ালো। দূরে রিমার ঘরের দরজার দিকে তাকিয়ে দেখল আরিফ সেখানে দাঁড়িয়ে আছে। দরজায় নরম একটা টোকা। তারপর দরজা খুলে গেল। আরিফ ভেতরে ঢুকল। দরজাটা আবার বন্ধ হলো। নীলা এবার জানলার দিকে তাকালো। জানলার পর্দা পুরো টানা নয়, একটু ফাঁক। ভেতরে একটা মৃদু আলো আছে। নীলা স্পষ্ট কিছু দেখল না, তবে ছায়া দেখল। দুটো ছায়া। একটা ছায়া বসে আছে, আরেকটা ছায়া নড়াচড়া করছে। তারপর কিছুক্ষণ পর রিমার কণ্ঠ ভেসে এলো, ক্লান্ত, দুর্বল, যেন জ্বরের মধ্যে কথা বলছে। শব্দগুলো পুরো বোঝা যায় না, কিন্তু স্বর শুনেই বোঝা যায় রিমা ভালো নেই। নীলার বুকের ভেতরটা একটু নরম হলো। সে ভাবল, তাহলে কি সত্যিই রিমা অসুস্থ? তাহলে কি আরিফ সাহায্য করছে? কিন্তু তার মন এখনও পুরো বিশ্বাস করতে পারছে না, কারণ সন্দেহ একবার ঢুকলে বিশ্বাস সহজে ফিরে আসে না। হঠাৎ রিমার ঘরের ভেতর থেকে একটা তীক্ষ্ণ শব্দ উঠল। ভয় পেয়ে নীলার শরীর কেঁপে উঠল। শব্দটা যেন কষ্টের, কিন্তু সেটা ঠিক কী ধরনের কষ্ট নীলা বুঝতে পারল না। সে আরেকটু সামনে এগোতে চাইল, কিন্তু তখনই তার পায়ের নিচে বারান্দার শুকনো পাতাটা মচ করে শব্দ করে উঠল। নীলা এক মুহূর্তে স্থির হয়ে গেল, নিঃশ্বাস আটকে গেল। ভেতরের নড়াচড়া থেমে গেল কিনা সে বুঝতে পারল না। নীলা তখনই সিদ্ধান্ত নিল, আর এক সেকেন্ডও নয়, যদি ধরা পড়ে যায় সব শেষ। সে ধীরে ধীরে পেছনে সরে এসে নিজের ঘরের দিকে ফিরে গেল। দরজা বন্ধ করে আবার বিছানায় শুয়ে পড়ল। বুকের ভেতর ধুকধুক করছে, মাথা ঘুরছে, চোখে ঘুম নেই, কেবল আতঙ্ক। কিছুক্ষণ পর আরিফ ফিরে এলো। সে ঢুকে পড়ে নীলার পাশে শুয়ে পড়ল। তার গায়ে একটা অচেনা গন্ধ নেই, তার মুখে অপরাধের রেখা নেই। তবুও নীলার মন শান্ত হচ্ছে না। নীলা বুঝতে পারল সে আজও পুরোটা জানতে পারল না। শুধু এটুকু বুঝল, ঘটনাটা সে যেমন ভাবছে বিষয়টা হয়তো ততটা সহজ নয়। এখানে অসুস্থতার একটা দিক আছে, একটা গোপন অনুরোধের দিক আছে, আবার এমন এক ধরনের চাপও আছে যা হয়তো কাউকে কাউকে চুপ থাকতে বাধ্য করছে। কিন্তু সেই মা হতে চলেছে খবরটা, সেটা কোথায় দাঁড়ায়? পরদিন সকালে বাড়িতে রিমার শরীর খারাপের কথাও শোনা গেল। বড় ভাবি বলল, রিমা রাতে খুব কাঁপুনি দিচ্ছিল। মা বললেন ডাক্তার দেখাতে হবে। নীলা মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে হিসাব মিলাতে লাগল। রাতের শব্দ, দুর্বল কণ্ঠ, কাঁপুনি, এগুলো একসাথে মিলে যায়। তাহলে কি আরিফ সত্যিই সাহায্য করছিল? কিন্তু সাহায্য করতে হলে দিনের বেলা কেন নয়? সবাই থাকতে থাকতে কেন নয়? এত চুপি চুপি কেন? নীলা আজ আর সহ্য করতে পারল না। দুপুরের দিকে রান্নাঘরে আরিফ একা ছিল। নীলা পানি নিতে গিয়ে ইচ্ছে করে একটু দেরি করল। তারপর খুব আস্তে বলল, তুমি আজকাল অন্য ঘরে কম যাও। কথাটা শেষ করতেই আরিফের মুখটা বদলে গেল। সে চোখ তুলে তাকালো, চোখে বিরক্তি আর রাগ একসাথে। নীলা ভয়ে ভয়ে বলল, আমি শুধু জানতে চাই। আরিফ হঠাৎ গলা নিচু করে বলল, এই বাড়িতে থাকি বলে তুমি কি ভাবো? তুমি যা খুশি বলবে? নীলা থমকে গেল। আরিফ আবার বলল, সব কিছুর ওপর কি শুধু তোমারই অধিকার, আমার নেই? তার স্বর এমন যেন সে নিজেও ভেতরে ভেতরে চাপে আছে। তারপর আরিফ চলে গেল। নীলার বুকের ভেতরটা ভেঙে পড়ল। কারণ কেউ যদি নির্দোষ হয় সে এভাবে রাগ করে কেন? নাকি রাগটা ভয় ঢাকার চেষ্টা? তারপর দিন গড়াতে থাকল, আর রিমার গর্ভের খবরটা বাড়িতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। কারোর মুখে আনন্দ, কারোর মুখে বিস্ময়, আবার কারোর চোখে অদ্ভুত হিসাব। সজল যখন শহর থেকে ফিরবে তখন কি হবে? সে তো আগে বলতো আরেকটা বিয়ে করব, সে কথা কি ভুলে গেছে? নীলা ভিবে শিউরে উঠল। সে মনে মনে বুঝতে পারল এই বাড়িতে সামনে বড় একটা ঝড় আসছে, আর সেই ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে আরিফ, রিমা আর নীলা নিজে। রাতের পর রাত নীলার মনে একটাই কথা ঘুরছে, আমি কি ভুল ভাবছি, নাকি সত্যিই কিছু লুকোনো আছে? সে কাউকে কিছু বলতে পারে না, আবার নিজের ভেতরেও শান্ত থাকতে পারে না। সন্দেহটা যেন ধীরে ধীরে তাকে অন্য মানুষ বানিয়ে দিচ্ছে। এর মধ্যে বাড়ির পরিবেশও বদলে গেল। রিমাকে ঘিরে সবাই বাড়তি যত্ন নিচ্ছে। মা বারবার দোয়া পড়ছেন। বড় ভাবি রান্নাঘরে রিমার জন্য আলাদা আলাদা খাবার করছেন। আর নীলা শুধু দেখছে, শুনছে, আর নিজের বুকের ভেতর আগুন লুকিয়ে রাখছে।
একদিন বিকেলে নীলা রান্নাঘরে ছিল। হঠাৎ সে শুনল বড়ভাবি বলছে, রিমা আজ সকাল থেকেই কাঁপুনি দিচ্ছে, রাতে আবার বেড়ে যায়। মা বললেন, ডাক্তার তো দেখাবো, কিন্তু আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কথাগুলো শুনে নীলার মাথায় একটা প্রশ্ন আরও তীব্র হলো। যদি সত্যিই অসুস্থতা থাকে, তাহলে আরিস কেন এত গোপনে সাহায্য করে? সবাই থাকতে থাকতে কেন নয়? এই গোপনীয়তাই তাকে খাচ্ছে। সেই রাতেই নীলা ঠিক করল, আজ আর অভিনয় নয়, আজ সে সরাসরি কথা বলবে, শুধু সময়টা ঠিক হতে হবে। কিন্তু ভাগ্য যেন অন্যভাবেই সত্যিটা সামনে আনতে চাইল। রাত অনেক হলো, নীলা জেগে আছে, আরিফও শুয়ে আছে, তবে ঘুমায়নি। নীলা বুঝতে পারল তার শরীরের ভেতরও একটা অস্থিরতা আছে। কিছুক্ষণ পর আরিফ ধীরে উঠল, আগের মতোই সতর্ক। দরজা খুলে বাইরে গেল। নীলার বুকের মধ্যে কাঁপুনি উঠল। সে আর পেছনে গেল না, আজ সে শুধু অপেক্ষা করবে। আরিফ ফিরে এসে কি করে সেটাই দেখবে। সময় গড়ালো, অনেকটা সময়। তারপর দরজার কাছে খুব ধীরে শব্দ। আরিফ ফিরে এসেছে। নীলা আবার ঘুমের অভিনয় করল, কিন্তু কানটা খোলা। আরিফ ঘরে ঢুকে দরজা লাগালো, তারপর খুব আস্তে যেন কিছু একটা পকেট থেকে বের করল। ধাতব কিছু ঠুন ঠুন শব্দ। নীলার বুক ধক করে উঠল। এই শব্দটা তার পরিচিত, গয়নার শব্দ। আরিফ বিছানার পাশে এসে বসল। নীলা চোখ বন্ধ রেখেই অনুভব করল আরিফ তার দিকে ঝুঁকে আছে। তারপর আরিফ ফিসফিস করে বলল, নীলা ওঠো, কিন্তু লাইট জ্বেলো না। নীলার চোখ খুলে গেল। সে গলা শুকিয়ে বলল, কেন? আরিফ একটু রেগে স্বরে বলল, বললাম তো জ্বেলো না। নীলার মাথায় তখন একটাই কথা, গোপন কেন, অন্ধকার কেন? নীলা তবুও হাত বাড়িয়ে ছোট লাইটটা জ্বালিয়ে দিল। আলো জ্বলে উঠতেই আরিফের চোখে এক মুহূর্তের জন্য একটা অস্বস্তি দেখা গেল। তারপর সে মুখে জোর করে হাসি টেনে বলল, এদিকে আয়। বলেই সে পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট কাপড়ে মোড়া জিনিস বের করল। খুলতেই নীলার চোখ আটকে গেল। একজোড়া সোনার চুড়ি, সাথে ছোট্ট একটা কানের দুল। নীলার গলা শুকিয়ে গেল, কারণ এগুলো সে চেনে, এগুলো রিমার। নীলা কাঁপা কাঁপা গলায় বলল, এগুলো তুমি পেলে কোথায়? আরিফ সঙ্গে সঙ্গে বলল, চুরি করি নাই। নীলা বলল, তাহলে? আরিফ একটু থিমে বলল, রিমা নিজেই দিয়েছে। নীলা শুনে যেন মাথায় বাজ পড়ল। তার চোখ ভিজে উঠল, গলায় রাগ জমে উঠল, আবার ভয়ও। সে বলতে চাইল, কেন দিয়েছে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হলো না। আরিফ নিঃশ্বাস ছাড়ল, তারপর গম্ভীর হয়ে বলল, তুই আমাকে সন্দেহ করিস, তাই না? নীলা চুপ। আরিফ আবার বলল, আমি জানতাম একদিন না একদিন তোর চোখে পড়ে যাবে, তাই তো আমি কিছু বলতাম না। বললে তুই ভুল বুঝবি, ঝামেলা হবে, এই বাড়িটা অশান্ত হবে। নীলা ফিসফিস করে বলল, তুমি আগে বললেই তো আমি এত কিছু ভাবতাম না। আরিফ মাথা নিচু করে বলল, বলতে পারিনি, কারণ এই বাড়িতে আমি অতিথি। কথা বেশি বললে আমি নিজেই দোষী হয়ে যাব, আর রিমাও চায়নি কেউ জানুক। নীলা থমকে গেল। রিমাও চায়নি? কথাটা তার সন্দেহকে আরও জ্বালিয়ে দিল। সে শক্ত করে বলল, কেন চাইনি? আর তুমি রাতে ওর ঘরে? কথাটা শেষ করতে পারল না, সে শুধু তাকিয়ে রইল। আরিফ চোখ বন্ধ করল কিছুক্ষণ, তারপর বলল, শোন, সজল যখন শহরের বাইরে ছিল, রিমার শরীর বেশ খারাপ হয়ে যায়, জ্বর আসে, কাঁপুনি আসে, রাতে বেড়ে যায়। দিনের বেলাও কাউকে বুঝতে দেয় না, সবার সামনে শক্ত থাকার চেষ্টা করে। নীলা বলল, তাহলে বড় ভাবিকে বলতো? আরিফ বলল, বলতে লজ্জা লাগত, আরও একা ভয় পেত। এমন অবস্থায় একজন মানুষ কারো ওপর ভরসা খোঁজে। নীলা চুপ করে গেল, কিন্তু সন্দেহটা এখনো পুরো যায়নি। আরিফ আবার বলল, এক রাতে ও খুব অস্থির হয়ে পড়ে, আমি পাশের ঘর থেকে শুনতে পাই। তখন আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করি কিছু লাগবে কিনা। ও তখন বলে, ভাই হিসেবে একটু সাহায্য কর। আমি শুধু মাথায় পানি দিতাম, গা মুছিয়ে দিতাম, ওষুধের সময় মনে করিয়ে দিতাম, এতটুকুই। নীলা টেনে বলল, তাহলে ওই অদ্ভুত শব্দ? আরিফ বলল, জ্বরের সময় মানুষ কষ্টে শব্দ করে, কেউ কাঁপে, কেউ কেঁদে ফেলে, কেউ আবার ভয় পায়। তুই দূর থেকে শুনে ভুল বুঝেছিস। নীলা চোখ মুছল, কিন্তু তারপর তার মনের সবচেয়ে বড় প্রশ্নটা আবার উঠে এলো। সে বলল, তুমি এসব বললে আমি বুঝলাম, কিন্তু একটা কথা, রিমা মা হতে চলেছে এটা কিভাবে? কথাটা বলতেই নীলার কণ্ঠ কেঁপে উঠল, কারণ এই প্রশ্নটা শুধু সন্দেহ না, এই প্রশ্নটা পুরনো বাড়ির ক্ষত। আরিফ একটু চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, এই প্রশ্নটাই সবচেয়ে কঠিন, আর আমি জানি এই প্রশ্নের জন্যই তুই আমাকে সবচেয়ে বেশি সন্দেহ করিস। নীলা চোখ বড় করে তাকালো। আরিফ বলল, আমি সত্যি বলবো, কিন্তু তুই আগে একটা কথা বুঝে নে। এই বাড়িতে অনেক কথা আছে যেগুলো মুখে বলা হয় না, কিন্তু মানুষ ভেতরে ভেতরে ভাঙে।
নীলা কিছু বলল না। আরিফ বলল, রিমা অনেক দিন ধরে ভেঙে পড়েছিল। সজলও রাগে কথায় কথায় এমন কথা বলতো যেটা শুনে মানুষ ভিতর থেকে মরে যায়। একদিন রিমা আমাকে বলেছিল, আমার সংসারটা বুঝি টিকবে না। আমি জিজ্ঞেস করেছিলাম কেন। ও বলেছিল, আমি মা হতে পারছি না এই কারণে। তখন আমি ওকে বলেছিলাম, ডাক্তার দেখাও, আবার কাউন্সেলিং করাও, আশা ছাড়ো না। নীলা বলল, তাহলে? আরিফ ধীরে বলল, তখন রিমা বলেছিল, ডাক্তার দেখাইছি, কিন্তু সজল আর ধৈর্য ধরতে চায় না। আরিফ একটু থামল, তারপর বলল, আমি ওকে একটা কথাও বলেছিলাম, যদি তোর শরীর খারাপ থাকে, জ্বর থাকে, আগে সেটা ঠিক কর। শরীর ঠিক না থাকলে মনও ভাঙবে। তাই ও যখন জ্বরের রাতে ভয় পেত, আমি সাহায্য করেছি। তবে একটা কথা তুই ভুল বুঝিস না, আমি কোনো সিদ্ধান্ত নেইনি, কোনো সীমা চাড়াইনি। আমি শুধু মানুষের মতো পাশে দাঁড়িয়েছি। নীলার চোখ ভিজে গেল, কিন্তু গর্ভের প্রশ্নটা এখনও জট। আরিফ বলল, রিমার মা হওয়ার খবরটা সেটা সজলই আমাকে জানিয়েছে, তুই জানিস? ও নিজেই অবাক, আবার খুশিও। মানুষ কখনো কখনো এমন সময়ও পায় যখন সব কিছু নিজের মতো করে গুছতে শুরু করে। আমি জানি না চিকিৎসা কাজে দিয়েছে নাকি সময় নাকি দোয়া, কিন্তু আমি নিশ্চিত এটা নিয়ে তুই আমি অনুমান করে কারো জীবন নষ্ট করতে পারি না। এই কথাটা শুনে নীলা যেন একটু থমকে গেল, কারণ আরিফ একটা জিনিস স্পষ্ট করে বলেছে, অনুমান করে জীবন নষ্ট করা যাবে না। নীলা হঠাৎ বুঝতে পারল সে নিজেই কতটা দূরে চলে এসেছে। সন্দেহ তাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সে নিজের মানুষকে চিনতেই ভুলে যাচ্ছে। নীলা কাঁপা গলায় বলল, তাহলেই গয়না? আরিফ গয়নার দিকে তাকিয়ে বলল, রিমা বলেছিল, ভাই তুই রাতে আমাকে ভয় থেকে বাঁচালিস, কষ্টে পাশে দাঁড়ালিস, এটা তোর জন্য। আমি নিতে চাইনি, কিন্তু ও জোর করেছিল, তাই আমি ভাবছিলাম তোর হাতে দিয়ে দিই। কিন্তু দিনের বেলা পড়িস না, মানুষের কথা থামে না। তুই জানিস এই বাড়ির বাইরের মানুষ কত দ্রুত গল্প বানায়। তখন নীলা আর নিজেকে ধরে রাখতে পারল না, সে ফুপিয়ে উঠল, বলল, আমি তোমাকে এতদিন এত খারাপভাবে ভাবলাম। আরিফ শান্ত স্বরে বলল, ভাবার আগে জেনে নিতে হয় নীলা, কিন্তু আমি তোর উপর রাগ করি না, কারণ তুই ভয় পেয়েছিলি। নীলা বলল, তুমি আগে বললে না কেন? আরিফ একটু হাসল, কিন্তু হাসিটা ক্লান্ত। সে বলল, কখনো কখনো সত্যি কথা বললেও মানুষ বিশ্বাস করে না, আর আমি চাইনি এই বাড়িটা আগুনে জ্বলুক। নীলা চুড়িগুলো হাতে নিল, কিন্তু তার হাতে সোনা ভারী লাগল না, ভারী লাগল তার নিজের ভুল। সে বুঝতে পারল এই সংসারে আসল বিপদ কখনো বাইরের লোক না, আসল বিপদ হল অর্ধেক দেখা সত্যি দিয়ে পুরো গল্প বানিয়ে ফেলা। সেই রাতের কথা নীলার মাথায় ঘুরতে থাকল। আরিফের কথাগুলো তাকে কিছুটা শান্ত করলেও পুরোপুরি শান্ত হতে পারল না, কারণ যে সন্দেহ একবার বুকের ভেতর বাসা বাঁধে সেটা শুধু একটা ব্যাখ্যা শুনলেই মরে না। তবুও নীলা ঠিক করল সে আর আগের মতো অন্ধকারে কল্পনা করবে না। সে চুপচাপ দেখবে, বুঝবে, আর প্রয়োজন হলে সত্যিটা ঠিক জায়গায় ঠিকভাবে বলবে। কয়েকদিন পরই বাড়িতে একটা খবর এলো, সজল শহর থেকে ফিরছে। খবরটা শোনার সাথে সাথে নীলার বুকের ভেতরে আবার অস্থিরতা উঠল, কারণ সজল ফিরলেই সব প্রশ্ন সামনে আসবে। রিমার মুখে নতুন ভয়, সবার চোখে নতুন হিসেব, আরিফের কাঁধে বাড়তি চাপ। নীলার মনে হলো ঝড়টা আসছে, শুধু সময়ের অপেক্ষা। সজল বাড়িতে ঢুকল বিকেলের দিকে, কাঁধে ব্যাগ, মুখে ক্লান্তি, কিন্তু চোখে একটা অদ্ভুত উচ্ছ্বাস। নীলা খেয়াল করল সজল আসার পর প্রথম যে মানুষটার দিকে তাকালো সেটা মা না, বড় ভাই না, রিমা। এক মুহূর্তের জন্য সজলের মুখটা নরম হয়ে গেল, তারপর আবার নিজেকে গুছিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করল। সজল রিমাকে জিজ্ঞেস করল, কেমন আছিস? রিমা মাথা নিচু করে বলল, ভালো। এই ভালো শব্দটা এত ছোট, এত ভাঙা, যেন ভয় লুকিয়ে আছে ভেতরে। সেদিন রাতের খাবারের টেবিলে সবাই ছিল, কথাবার্তা শুরু হলো রিমাকে ঘিরেই। মা বললেন, আল্লাহর রহমত, সংসারটা বাঁচল। বড় ভাবি বলল, এখন সাবধানে ভাগতে হবে। সজল চুপচাপ শুনছিল, কিন্তু নীলা বুঝতে পারল তার বুকের ভেতরে পুরনো কথাগুলো এখনও ঘুমিয়ে আছে। সে আগেও বলতো আরেকটা বিয়ে করব। আজ সে খুশি, কিন্তু খুশির ভেতরেও অহংকার থাকে, হিসেব থাকে, সন্দেহও থাকে। খাবারের মাঝখানে হঠাৎ ছোট ভাই রাফি বলল, ভাইয়া আপনি না থাকায় তো রিমার শরীর খারাপ ছিল অনেক। সজল ভ্রু কুচকে বলল, কীরকম খারাপ? বড় ভাবি বলল, রাতে জ্বর, কাঁপুনি, এগুলো।
মা বললেন, তোর বউ একা ভয় পেত। সজল চুপ করে গেল, কিন্তু নীলার চোখে একটা জিনিস ধরা পড়ল। সজল যেন মনে মনে হিসেব করছে, আমি না থাকলে আমার ঘরের খবর কে রাখে, কে শুনেছে, কে সাহায্য করেছে? এই প্রশ্নটা তার চোখে স্পষ্ট। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু নীলার ঘুম এলো না। কারণ বাড়ির উঠোনে কারোর ফিসফাস, কারোর চাপা কথা, এসব নীলার কানে আসছিল। নীলা জানে এই বাড়িতে খবর ছড়াতে সময় লাগে না, বিশেষ করে যখন একটা রাতে দরজা খোলা, কারোর ঘরে যাওয়া, দীর্ঘ সময় থাকা, এই ধরনের কথার গন্ধ থাকে। পরদিন সকালেই ঝড়ের প্রথম দমকা এলো। নীলা রান্নাঘরে ছিল। হঠাৎ বড় ভাবি এসে নিচু গলায় বলল, নীলা, একটা কথা শুনেছিস? নীলা বলল, কি কথা? বড় ভাবি একটু ইতস্তত করে বলল, পাড়ার এক মহিলা নাকি বলছে রাতে নাকি কারোর পায়ের শব্দ শোনা যায়, কারোর ঘরের দিকে। বড় ভাবি বাকিটা বলতে পারল না, কিন্তু নীলার বুকটা ধক করে উঠল, কারণ সে বুঝে গেল গুজবটা দরজায় এসে গেছে। এখন যে কোনো মুহূর্তে কারোর নাম জড়িয়ে যাবে, আর নাম জড়ালেই আগুন লাগবে। ঠিক তখনই উঠোনে সজলের গলা শোনা গেল। সে কারোর সাথে কথা বলছে না, যেন নিজের ভেতরের রাগটাকে আর আটকে রাখতে পারছে না। আমি না থাকলে আমার ঘরের খবর কে রাখে? এই কথাটা সে বলল, কিন্তু উদ্দেশ্য কার দিকে সবাই বুঝল। নীলার হাত থেকে মশলার কৌটা পড়ে গেল। বড় ভাবিও থমকে গেল, কারণ এই ধরনের কথা মানে ঝড় এখন প্রকাশ্যে। বিকেলের দিকে সজল রিমাকে একপাশে ডাকল। নীলা দূর থেকে দেখল রিমার কাঁধ ঝুঁকে আছে, চোখে পানি। সজল কথা বলছে, কিন্তু কথার স্বর বোঝা যায় না। তারপর রিমা ভিতরে চলে গেল। সজল উঠোনে দাঁড়িয়ে থাকল, তার মুখে অস্থিরতা, সন্দেহ আর অপমানের ভয় সব একসাথে। আরিফ তখন বারান্দায় বসেছিল। নীলার মনে হলো আরিফও বুঝে গেছে বাতাস কোন দিকে যাচ্ছে। সে খুব শান্ত হয়ে আছে, কিন্তু শান্ত মানুষই সবচেয়ে বেশি ঝড় সামলাতে বাধ্য হয়। সজল হঠাৎ আরিফের দিকে তাকালো। সেই তাকানোটা ছিল কাঁটার মতো। নীলার শরীর জমে গেল, কারণ এই তাকানোর মানে একটাই, সজল কারোর নাম খুঁজছে, একটা লক্ষ্য খুঁজছে। সন্ধ্যের পর ঘটনা আরও তীব্র হলো। সজল হঠাৎ মাকে বলল, মা, আমি কিছু জানতে চাই। মা বললেন, কি জানতে চাই? সজল বলল, আমি না থাকলে রিমার দেখাশুনো কে করেছে? মা বললেন, সবাই মিলে। সজল বলল, সবাই মিলে মানে কারা? মা কিছুটা বিরক্ত হয়ে বললেন, বড় ভাবি, ছোট ভাবি, নীলা, আরিফও কখনো কখনো দরজার কাছে দেখে গেছে। এই এক লাইনে যেন আগুনে ঘি পড়ল। সজল তৎক্ষণাৎ বলল, আরিফ। তার গলা কাঁপল। আরিফ কেন? মা বললেন, ও তো ঘরেই থাকে, শুনলে একটু পানি দিয়ে গেছে, ওষুধ মনে করিয়ে দিয়েছে। সজল দাঁতে দাঁত চেপে বলল, আমার বউকে আমার ছাড়া অন্য কেউ কেন? কথাটা শেষ করতে পারল না, কিন্তু তার চোখে যা ছিল সেটা ভয়ঙ্কর। নীলা সেই মুহূর্তে বুঝে গেল, যদি এখন কেউ সত্যিটা ঠিকভাবে না বলে, তাহলে পুরো বাড়ি একটা ভুল গল্পে ভরে যাবে। আর ভুল গল্প যখন একবার মানুষ বিশ্বাস করে ফেলে, তখন সত্যি আর জায়গা পায় না। নীলা সিদ্ধান্ত নিল, আজ তাকে কথা বলতেই হবে, কিন্তু এমনভাবে বলতে হবে যাতে কারোর সম্মান না যায়, কারোর রাগ না বাড়ে, আর সত্যিটাও চাপা না পড়ে। রাত বাড়ল, সবাই বসল, বড় ভাইও ছিল। সজল গম্ভীর মুখে বলল, আমি কিছু পরিষ্কার কথা চাই। বড় ভাই বলল, কি কথা? সজল বলল, আমি না থাকলে আমার ঘরের ব্যাপারে কে কি করেছে আমি জানব। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। এই নীরবতায় সবাই বুঝল একটা ভুল শব্দ আজ বড় ঝড় ডেকে আনবে। নীলা তখন ধীরে উঠে দাঁড়ালো। তার গলা কাঁপছিল, কিন্তু সে চোখ নামালো না। সে বলল, ভাইয়া, আমি একটা কথা বলবো। সবাই তাকালো, সজলও। নীলা বলল, আপনি যে সময় বাইরে ছিলেন, ভাবির শরীর খুব খারাপ হতো, রাতে বেশি। বড় ভাবিরা দিনের বেলা দেখেছে, রাতে ভয় পেত বলেই কখনো কখনো দরজার কাছে কাউকে ডাকত। আরিফ কয়েকদিন শুধু ওষুধ পানি এগিয়ে দিয়েছে। আমি নিজেও দেখেছি ও খুব সাবধানে বাইরে থেকে কাজটা করেছে। নীলা থামল, তারপর আরও পরিষ্কার করে বলল, এখানে কোনো গল্প বানানোর মতো কিচ্ছু নেই। যদি কেউ গল্প বানায়, তাহলে সেটা আমাদের ঘরই ভাঙাবে। নীলার কথায় বড় ভাই একটু শান্ত হলো। মা দীর্ঘশ্বাস ছাড়লেন, বড় ভাবে মাথা নেড়ে সমর্থন করল। কিন্তু সজল এখনও শান্ত নয়, কারণ তার সন্দেহ শুধু কাজ নিয়ে না, তার সন্দেহ নিজের সম্মান নিয়ে। সে বলল, তাহলে এত গোপনে কেন? দিনের বেলা বলল না কেন? এই প্রশ্নটা যুক্তিযুক্ত, আর ঠিক এই জায়গায় রিমার চোখে পানি চলে এলো। সে নিচু গলায় বলল, লজ্জা লাগতো।
এই লজ্জা শব্দটা পুরো বাড়ির ওপর একটা ভার ফেলে দিল, কারণ সবাই বুঝল অসুস্থতা থাকলে মানুষ অনেক সময় মুখ খুলতে পারে না। ঠিক তখনই আরিফ ধীরে এগিয়ে এলো। সে কারো চোখে চোখ রাখল না, শুধু নিচু গলায় বলল, ভাইয়া, আমি কিছু বলি? আমি গোপনে কিছু করিনি, আমি শুধু ভয় পেয়েছি ভুল বোঝাবুঝি হবে, তাই কারো ঘরে ঢুকলে দরজা খোলা রেখেছি, বাইরে থেকেই সাহায্য করেছি। আর আমি নীলাকেও কিছুদিন পরে সব খুলে বলেছি, যাতে সে ভুল না ভাবে। আরিফের কণ্ঠে কোনো চ্যালেঞ্জ ছিল না, ছিল শুধু সততা আর ক্লান্তি। কিন্তু সজল এখনও এক জায়গায় আটকে আছে। সে বলল, আর গয়না? এই কথাটা শোনা মাত্র নীলার বুক ধক করে উঠল, কারণ গয়নার কথাটা যদি এখন উঠে পড়ে তাহলে আগুন আরও বড় হবে। নীলা দ্রুত বলল, ভাইয়া, গয়নার কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। এটা উপহার হতে পারে, কৃতজ্ঞতা হতে পারে, বা ভুল বোঝাও হতে পারে। আগে ভাবিকে জিজ্ঞেস করুন। ঘরে আবার নীরবতা। সজল রিমার দিকে তাকালো। রিমার চোখে পানি, মুখে ভয়। সে খুব নিচু গলায় বলল, আমি কৃতজ্ঞ হয়ে দিয়েছিলাম, কারণ আমি একা ছিলাম, ভয় পেতাম, শরীর খারাপ হতো। কেউ পাশে থাকলে মানুষ কৃতজ্ঞ হয়। রিমার কথা শুনে মা চোখ মুছলেন। বড় ভাই মাথা নিচু করল। বড় ভাবি দীর্ঘশ্বাস ছাড়ল। সজল কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর হঠাৎ সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সবাই ভয় পেল, মনে হলো সে রাগ করবে, কিন্তু সে রাগ করল না। সে শুধু একটা কথা বলল, আমি ভুল ভাবছিলাম। কথাটা বলেই সে বাইরে চলে গেল। উঠোনে পা ফেলে হাঁটতে হাঁটতে তার কণ্ঠ ভেসে এলো, মানুষের মাথা কখন যে কিভাবে ঘুরে যায়। নীলা তখন বুঝল ঝড়টা পুরো থামেনি, কিন্তু সবচেয়ে বড় আগুনটা এড়ানো গেছে। তবুও একটা জিনিস বাকি আছে, পাড়ার গুজব। বাইরের লোকেরা যদি কথা ছড়ায় তাহলে পরিবারকে আবারও আগুন সামলাতে হবে। আর সেই আগুন নেভাতে হলে এবার দরকার একটাই, একটা পরিষ্কার সিদ্ধান্ত, একটা পরিষ্কার সীমা, আর একটা পরিষ্কার নিয়ম। সজল উঠোনে বেরিয়ে যাওয়ার পর বাড়ির ভেতরে এক ধরনের চাপা নীরবতা নেমে এলো। কেউ জোরে কথা বলছে না, কেউ চোখে চোখ রাখছে না। যেন সবাই বুঝে গেছে আজকের রাতটা শুধু একটা ভুল বোঝাবুঝি না, এটা পুরো পরিবারের বিশ্বাস নামের দেয়ালে একটা ফাটল। আর ফাটল যদি সময় মতো মেরামত না করা হয় তাহলে পরে সেটা ভেঙে পড়ে। নীলা ধীরে ধীরে বসে পড়ল। তার হাত পা এখনও ঠান্ডা। তার মনে হচ্ছিল সে যেন বিশাল একটা বিপদ থেকে কেবলমাত্র এক কদম দূরে ফিরে এসেছে। আজ সে না বললে কি হতো? গুজবটা যদি বাড়ির ভেতরে সত্যি হয়ে যেত? ভাইদের রাগ, আরিফের অপমান, রিমার ভয়, সব মিলিয়ে কতটা বড় ক্ষতি হয়ে যেতে পারত, সেটা ভাবতেই নীলার শরীর কেঁপে উঠল। মা তখন খুব নিচু গলায় বললেন, মানুষের কথা মানুষকে ডুবায়। বড় ভাই চুপ করেছিলেন, তারপর বললেন, আজ থেকে এই বাড়িতে কিছু নিয়ম হবে। বড় ভাবি সাথে সাথে বলল, হ্যাঁ, না হলে বাইরের লোকের মুখ থামানো যাবে না। নীলা বুঝল এই নিয়মটা দরকার, কারণ সত্যি ঘটনা যাই হোক, বাইরের মানুষ ইঙ্গিত পেলেই গল্প বানায়। আর গল্প বানানোর সময় তারা কারো অসুস্থতা দেখে না, কারো সম্মান দেখে না, তারা শুধু মজা পায়। তাই পরিবারকে বাঁচাতে হলে এবার সীমা টানতে হবে। বড় ভাই সবাইকে নিয়ে ছোট একটা আলোচনা বসালো। সিদ্ধান্ত হলো, রিমা যদি রাতে অসুস্থ হয় তাহলে সাহায্য করবে শুধু মেয়েরাই, বড় ভাবি, ছোট ভাবি অথবা নীলা। প্রয়োজন হলে মা নিজেও উঠবেন। আর কাউকে ডাকার প্রয়োজন হলে সেটা হবে দিনের বেলাতেই, পরিবারের সামনে। রাতের বেলা গোপনে কিছু নয়, কারণ গোপনই সন্দেহের জন্ম দেয়, আর সন্দেহই সংসার ভাঙায়। আরিফ মাথা নিচু করে বলল, ভাইয়া, আমি এতে খুশি। আমি নিজেও চাইনি এভাবে বিষয়টা দাঁড়াক। বড় ভাই বলল, তুই কিছু করিসনি, কিন্তু সমাজের মুখ তো বন্ধ করা যায় না, তাই নিয়ম করে ফেলাই ভালো। আরিফ শুধু মাথা নেড়ে বলল, ঠিক আছে। নীলা তখন মনে মনে একটা কথা ভাবল, নিয়ম শুধু সমাজের জন্য না, নিয়ম আসলে নিজেদের জন্য। কারণ মানুষ যতই ভালো হোক, মানুষের ভুল বোঝার ক্ষমতা সীমাহীন। আর ভুল বোঝা একবার শুরু হলে সেটা থামাতে সবচেয়ে বেশি কষ্ট হয় নিষ্পাপ মানুষেরই। এরপর বড় ভাই আর একটা সিদ্ধান্ত নিল। সেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বললেন, পাড়ার গুজব থামাতে হলে আমাদেরই আগে কথা বলতে হবে। লুকিয়ে থাকলে লোক আরও বেশি গল্প বানায়। কিন্তু কথা বলারও একটা ভাষা আছে, এমন ভাষা যেটা অশান্তি বাড়ায় না, আবার সত্যিটাও আড়াল করে না। মা বললেন, তাহলে কি করবি?
বড় ভাই বললেন, কাল সকালে আমি নিজেই 2-3 জন বড় মানুষের সাথে কথা বলবো রিমা অসুস্থ ছিল, এখন ভালো। আর যারা শুনেছে রাতের বেলা কেউ দেখেছে, সেটা ছিল পরিবারের মেয়েরা, ওষুধ আর পানি। ব্যাস। বড় ভাবি বলল, আর কাউকে বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। বড় ভাই বলল, ঠিক তাই, বেশি কথা বললে মানুষ আরও ঘাটাঘাটি করে। নীলা মনে মনে স্বস্তি পেল, কারণ গুজব থামানোর সবচেয়ে ভালো উপায় হলো বড়রা বড়ভাবে কথা বলুক, নইলে ছোটরা যতই সত্যি বলুক কেউ শুনবে না। পরদিন সকালে বড় ভাই সত্যিই বের হলো। উঠোনের গেটের সামনে 2-1 জন প্রতিবেশীকে ডেকে খুব স্বাভাবিকভাবে কথা বলল। কারো দিকে অভিযোগ নয়, কারো সাথে ঝগড়া নয়, শুধু হাসি মুখে বলল, আমাদের ঘরে একটু অসুস্থতা ছিল, মেয়েরা মিলে দেখাশোনা করেছে, এখন ঠিক আছে, দোয়া করবেন। আশ্চর্যের ব্যাপার হলো, এই ধরনের কথা শুনে অনেক সময় মানুষ থেমে যায়, কারণ ঝগড়া পেলে তারা আরও জ্বালায়, কিন্তু স্বাভাবিক উত্তর পেলে তারা আগ্রহ হারায়। বিকেলের দিকে সজল ঘরে ফিরল। তার চোখ লাল, যেন ঘুম হয়নি। সে রিমার সামনে বসে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর একেবারে শান্ত গলায় বলল, আমি আগের কথা ভুলে যেতে চাই। রিমা কাপা গলায় বলল, আমি ভয় পেয়েছিলাম। সজল দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমি তোমাকে ভয় দেখিয়েছি, কথায় কথায় যা বলেছি সেটা ঠিক হয়নি। রিমার চোখে পানি চলে এলো। সে বলল, আমি শুধু একটা শান্ত জীবন চাই। সজল মাথা নেড়ে বলল, আমি চেষ্টা করব। এই প্রথমবার নীলা দেখল সজলের ভেতরের শক্ত মুখটা একটু নরম হলো। হয়তো বাবা হতে যাওয়ার খবরটা তাকে বদলাতে শুরু করেছে, হয়তো পরিবার প্রায় ভেঙে যাওয়ার ঘটনাটা তাকে শিখিয়েছে মানুষকে অপমান করে সংসার টেকে না, সন্দেহ করে শান্তি আসে না। আরিফ সেদিন সন্ধ্যায় নীলার পাশে এসে খুব শান্তভাবে বলল, তুমি কাল রাতে আমার হয়ে কথা বলেছ, এজন্য ধন্যবাদ। নীলা চোখ নামিয়ে বলল, আমি আসলে তোমার হয়ে না, সত্যিটা ঠিক জায়গায় রাখার জন্য কথা বলেছি। আরিফ একটু হাসল, তারপর বলল, তুমি জানো সন্দেহ মানুষকে কতটা একা করে? নীলা চুপ করল, কারণ সে নিজেই সেটা টের পেয়েছে। আরিফ বলল, আজ থেকে আমরা আর কোনো কথা গোপন রাখব না, যেটা বলার সময় মতো বলবো, না হলে ভুল বোঝা আবারও ফিরে আসবে। নীলা মাথা নেড়ে বলল, হ্যাঁ। সেই রাতে নীলা অনেক দিন পর ঠিকভাবে ঘুমালো, কিন্তু ঘুমের আগে সে একটা সিদ্ধান্ত নিল। সে ভাবল, এই ঘটনার থেকে একটা শিক্ষা নিতে হবে, আর সে শিক্ষা শুধু তার জন্য না, এই বাড়ির সবার জন্য। সে মনে মনে বলল, মানুষকে বিচার করার আগে সত্যিটা জানতে হবে, আর কারো অসুস্থতা, দুর্বলতা এসব কি গুজবের খাবার বানাতে দেওয়া যাবে না। বড় ভাই প্রতিবেশীদের সাথে কথা বলার পর থেকে বাড়ির ভেতরের বাতাসটা একটু হালকা লাগছিল। আগের মতো ফিসফাস নেই, উঠোনে জটলা নেই, মানুষ থেমেছে, কারণ তাদের সামনে আর রহস্য রাখা হয়নি। নীলা তখন বুঝল, অনেক সময় সত্যিটা না বললে মানুষ নিজেরাই গল্প বানায়, আর গল্প বানানো শুরু হলে থামানো কঠিন। কিন্তু সত্যিটা যদি সম্মান রেখে বলা যায়, তাহলে আগুন হওয়ার আগেই ধোঁয়াটা থেমে যায়। তবুও একটা বিষয় নীলার মাথা থেকে নামছিল না, গয়না। চুরি আর দুলের ঘটনাটা বাইরে না ছড়ালেও ভেতরে একটা কাঁটার মতো রয়ে গেছে, কারণ সজল ওই রাতেই গয়না শব্দটা শুনে উঠকে উঠেছিল। নীলা জানত বিষয়টা এখন সম্পূর্ণভাবে পরিষ্কার না করলে ভবিষ্যতে আবারও সন্দেহ মাথাচাড়া দিতে পারে, আর সন্দেহের শিকড় ছোট হলেও পরে সেটা গাছ হয়ে দাঁড়ায়। সকালবেলা নীলা দেখল রিমা বারান্দায় বসে আছে, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ক্লান্ত। নীলা ধীরে গিয়ে বসল, কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর নরম করে বলল, ভাবি, তুমি কি একটু কথা বলবে? রিমা প্রথমে কিছু বলল না, তারপর আস্তে মাথা নেড়ে বলল, বলো। নীলা বলল, চুড়ি আর দুলের ব্যাপারটা আমি চাই এটা একেবারে পরিষ্কার থাকুক, যাতে সামনে আর কোনো ভুল বোঝাবুঝি না হয়। রিমার চোখে পানি জমে উঠল। সে বলল, আমি খারাপ কিছু করতে চাইনি। নীলা বলল, আমি জানি, কিন্তু এই বাড়িতে শব্দগুলো বড় দ্রুত বড় হয়ে যায়, তাই সব কিছু ঠিকভাবে জানা দরকার। রিমা একটু সময় নিয়ে বলল, যখন সজল বাইরে ছিল আমি সত্যিই ভয় পেতাম। রাতে জ্বর আর কাঁপুনি হলে আমার মাথা কাজ করত না। আমি কাউকে ডাকি না, কারণ লজ্জা লাগত। আমি চাইতাম সবাই আমাকে শক্ত ভাবুক। নীলা বলল, কিন্তু তোমার শরীর খারাপ ছিল, এটা তো লজ্জার না। রিমা বিষণ্ণ হাসল।
সংসারে কিছু জিনিস লজ্জার না হলেও মানুষ লজ্জা পায়, বিশেষ করে যখন তার উপর চাপ থাকে, সে যেন সব ঠিক আছে দেখাতে বাধ্য হয়। নীলা চুপ করে শুনল। রিমা আবার বলল, আরিফকে আমি ভাইয়ের মতোই মানি, আমি কখনোই ভুল কিছু চাইনি, শুধু ভয় আর অসুস্থতা এই দুটো আমাকে দুর্বল করে ফেলেছিল। নীলা মাথা নেড়ে বলল, আমি বুঝি। রিমা এবার আসল কথাটা বলল, চুড়িগুলো আমি দিয়েছিলাম কারণ আমার ভেতরে একটা কৃতজ্ঞতা ছিল, কিন্তু সেটা উপহার ছিল না, সেটা ছিল একটা ধন্যবাদ যার মধ্যে কোনো ভুল ইঙ্গিত নেই। নীলা বলল, কিন্তু আরিফ কেন নিল? রিমা দীর্ঘশ্বাস ফেলল। সে নিতে চায়নি, অনেকবার বলেছিল এগুলো দিও না, কিন্তু আমি তখন আবেগে ছিলাম। আমি ভাবছিলাম কেউ যদি আমার পাশে দাঁড়ায় আমি তাকে কিছু না কিছু দিয়ে কৃতজ্ঞতা দেখাবো। এটা আমার ভুল। নীলা খুব শান্তভাবে বলল, এটা ভুল না, কিন্তু এরকম পরিস্থিতিতে এমন কিছু দিলে মানুষ ভুল ভাবে। রিমা মাথা নিচু করে বলল, হ্যাঁ। ঠিক তখনই বড় ভাবি চলে এলো। সে কথাগুলো খানিকটা শুনে ফেলেছিল। বড় ভাবি বলল, রিমা, তুই তো জানিস মানুষ থামে না। কৃতজ্ঞতা ভালো জিনিস, কিন্তু কৃতজ্ঞতা দেখানোরও একটা সময় আর একটা নিয়ম আছে। রিমা চুপ করে থাকল। বড় ভাবি বলল, দেখ, এখন একটা কাজ কর, ওই গয়না তুই নিজেই আবার ফেরত নে, সবার সামনে না, চুপচাপ। আর আরিফকেও বল সে যেন আর এসব না রাখে। নীলা বুঝল কথাটা কঠিন হলেও ঠিক, কারণ এই গয়না যদি ঘরে থাকে ভবিষ্যতে কেউ খুঁজে পেলে আবারও আগুন লাগাতে পারে। নীলা বলল, ভাবি, আজই ঠিক করে ফেলি, যাতে সামনে আর কিছু বলতে না পারে। রিমা মাথা নেড়ে বলল, ঠিক আছে। সেদিন দুপুরে নীলা আর রিমা একসাথে আরিফের কাছে গেল। আরিফ তখন উঠোনে বসেছিল। নীলা বলল, আরিফ, ভাবি চায় জিনিসটা ফেরত নিতে, ভুল বোঝাবুঝি ঠেকাতে। আরিফ যেন স্বস্তি পেল। সে বলল, আমি এমনিতেও রাখতে চাইনি। তারপর সে কাপড়ের ভেতর থেকে গয়না বের করে রিমার হাতে দিল। রিমা চোখ নামিয়ে বলল, আমি আবেগে দিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। আরিফ দ্রুত বলল, ভাবি, ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই, অসুস্থ মানুষ অনেক সময় আবেগে ভুল করে। রিমা মাথা নেড়ে চলে গেল। এই দৃশ্যটা বড় ভাই দূর থেকে দেখেছিল। সে কাছে এসে আরিফকে বলল, ভালো করেছিস, কোনো জিনিস যেন ভবিষ্যতে আমাদের ঘরে আগুন না লাগায়। আরিফ শান্তভাবে বলল, ভাইয়া, আমার দরকার শুধু একটা জিনিস, আপনাদের বিশ্বাস। বড় ভাই কাঁধে হাত রেখে বলল, বিশ্বাসই সব। তারপর সন্ধ্যায় সজল নিজে নীলাকে ডেকে বলল, নীলা, আমি তোর কাছে একটা কথা বলি। নীলা বলল, বল ভাইয়া। সজল একটু চুপ করে বলল, আমি এতদিন ধরে একটা ভুল ধারণা নিয়েছিলাম। আমি ভাবতাম সংসারে জোর দেখাতে হয়, না হলে মানুষ মাথায় উঠে যায়। নীলা কিছু বলল না। সজল বলল, কিন্তু এই কয়দিনে বুঝলাম জোর দেখালে মানুষ ভয় পায়, আর ভয় থেকে দূরত্ব হয়। আমি চাই না আমার সন্তানের মা ভয় পেয়ে বাঁচুক। এই কথাটা শুনে নীলার চোখ ভিজে উঠল, কারণ একটা সংসার বাঁচে তখনই যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে। সজল আরও বলল, আর যেটা সবচেয়ে বড় কথা, আমি রিমাকে নিয়ে আগের মতো কথা বলবো না, আমি চেষ্টা করব তাকে নিরাপদ অনুভব করাতে। নীলা বলল, আপনি যদি সত্যি চেষ্টা করেন তাহলে সব ঠিক হবে। সজল মাথা নেড়ে বলল, দোয়া করিস। রাতটা শান্ত ছিল। নীলা ঘুমানোর আগে ভাবল, এই গল্পটা আসলে রিমার বা আরিফের না, এই গল্পটা সন্দেহের। সন্দেহ মানুষকে ভেতরে ভেতরে শেষ করে দেয়, আর বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে। কিন্তু বিশ্বাসও অন্ধ হওয়া উচিত না। বিশ্বাসের সাথে সাথে থাকা উচিত সত্যি জানার সাহস, আর সত্যিটা জানার জন্য দরকার সঠিক ভাষা, সঠিক সময় আর সম্মান রেখে কথা বলার ক্ষমতা। নীলা মনে মনে বলল, আজ আমি শিখলাম অর্ধেক দেখা সত্যি দিয়ে পুরো গল্প বানানো যায়, কিন্তু সেই গল্পে কারো জীবন বাঁচে না, জীবন বাঁচে সত্যি আর সম্মান দিয়ে। গল্পের সমাপ্তি এখানেই। আর যদি আপনি এই গল্প থেকে একটা শিক্ষা নেন, সেটা হলো ঘরের কথা ঘরের ভেতরেই ঠিক করুন, বাইরের মানুষের গল্পের খোরাক হতে দেবেন না। ভুল বোঝাবুঝি হলে আগে জেনে নিন, তারপর বিচার করুন, কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা জোড়া লাগাতে অনেক সময় লাগে। বন্ধুরা, আজকের গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। এমন আরও নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।